বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হোক, তার জন্য যে চিঠি, সেই চিঠিতে সই জাল নিয়ে বিতর্ক, সেই চিঠিতে হাজার একটা ডিসপুট রয়েছে যা নিয়ে বিতর্ক। এবার নতুন করে আবার একটা চিঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে নতুন করে আবার চিঠি দিয়েছেন। কি রয়েছে সেই চিঠিতে? আবির আছে সরাসরি আমার সঙ্গে, কথা বলবো। আবির, আবার একটা চিঠি, এবং আশা করাই যায় যে এবারের চিঠিতে আগে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো বোধহয় এবার আর থাকবে না, কিন্তু এবারের চিঠিটা কেমন, কি রয়েছে এই চিঠিতে? দেখো, আগের চিঠি আর এই চিঠির বিষয়বস্তু এক হলেও দুটোর যে ফরম্যাট সেটা সম্পূর্ণ আলাদা। কারণ এই চিঠিটা যেটা জমা পড়েছে সেখানে বিধানসভার অধ্যক্ষকে লেখা হয়েছে এবং সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে যে 2001 থেকে 2021 পর্যন্ত যারা যারা বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন তাদেরকে কিভাবে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এই চিঠিতে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এবং তুমি জানো যে দীর্ঘদিন বাদে তাদের দলের এক সময়কার নেতা, যিনি বিরোধী দলনেতা হিসাবেও দায়িত্ব সামলেছেন, তার নাম এই চিঠিতে উল্লেখ করেছেন এবং তিনিও বিরোধী দলনেতার কিভাবে স্বীকৃতি পেয়েছিলেন সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। কারণ প্রশ্নটা হচ্ছে যে এই চিঠিটা এই সময় কেন লিখতে হলো বা নতুন করে দিতে হলো। তার কারণ হচ্ছে যে গত যে চিঠিটা যেটা জমা পড়েছে সেই চিঠিতে বিধায়কদের যে সই, সেই সই জাল করা হয়েছে এমন একটা অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে সিআইডির তরফ থেকে তদন্ত করা হচ্ছে। এবার বিধানসভাতে যদি 30 জন বিধায়কও কোনো দলের কাছে থাকে, তারা যদি আবেদন করেন যথাযথভাবে, অতীতেও দেখতে পাওয়া গিয়েছে যে তারা বিরোধী দলের মর্যাদা তারা পেয়ে গিয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়েও যে সংখ্যা তাদের হাতে তৃণমূল কংগ্রেসের হাতে ছিল সেই অনুযায়ী তারা বিরোধী দলের মর্যাদা পেয়ে যেত। কিন্তু বিরোধী দলের মর্যাদা নেওয়ার জন্য যে চিঠি তারা জমা দিয়েছিল সেই চিঠি এমনভাবে জাল হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতেই গোটা প্রক্রিয়াটি এগিয়ে রয়েছে। ফলে যেহেতু তদন্ত চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার মাঝে দাঁড়িয়ে এই নতুন চিঠি দিয়ে কার্যত এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সর্বসম্মতিক্রমে তারা পুনরায় চিঠি দিচ্ছেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। আবার ডেপুটি লিডার হিসাবে হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্রের নাম রয়েছে, চিফ হুইপ হিসাবে ফিরাদ হাকিমের নাম রয়েছে। তাদেরকে দলের তরফ থেকে বাছাই করে দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গের কথা উল্লেখিত এই চিঠিতে। অর্থাৎ দল তাদেরকেই দায়িত্বে চাইছেন, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বহিষ্কার করা হয়েছে ঋতব্রত এবং সন্দীপনকে। দুজনেই বহিষ্কৃত হলো, তারা আনঅ্যাটাচড বিধায়ক হিসাবে বিধানসভাতে থেকে যাবেন। তৃতীয়ত হচ্ছে যে ঋতব্রত এবং সন্দীপন তাদের হাতে নাম্বার তারা জোগাড় করছেন, এই কথাও শুনতে পাওয়া যাচ্ছে। এবং সূত্রের খবর, সেই সংখ্যা যেটা বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য দরকার, সেই নাম্বার তারা হাতে পেয়ে গিয়েছেন বলে এমনটা জানা যাচ্ছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দল তৃণমূল কংগ্রেসের হাতে বিধায়করা রয়েছেন, সেটা আগেভাগে চিঠি দিয়ে কারা তাদেরকে দায়িত্বে চাইছেন সেটা তৃণমূল কংগ্রেস জানিয়ে রাখল। তবে অতনই চিঠিতে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা এর আগেও বিধানসভার নজরে পড়েছিল সূত্রের, সেটা হচ্ছে একটা সূত্র বলছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সভাপতি নির্ভর একটি দল। সেই সভাপতি নির্ভর দলেই চিঠি যদি সুব্রত বক্সির তরফ থেকে বা দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আসতো, তাহলে যেই সেই চিঠির গুরুত্বের যে জায়গাটা, এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই পুনরায় চিঠি দিয়েছেন। এবং তুমি জানো যে অভিষেককেও এই গোটা ঘটনার ক্ষেত্রে তদন্তে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়, সিআইডি ইতিমধ্যে দুবার তারা নোটিশও দিয়েছেন। ফলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই চিঠি কতটা গ্রহণযোগ্য করবে বিধানসভার সচিবালয় বা অধ্যক্ষ, সেটা নিয়েও প্রশ্ন থাকছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত বিধানসভার অভ্যন্তরে ঋতব্রত যেমন রয়েছেন, তেমনি ডেরেক ওব্রায়েন, অসীমা পাত্র এবং কুণাল ঘোষ, তারা 3 জনও রয়েছেন। ফলে উভয় পক্ষই একে অপরের প্রতি চাপ তৈরি করার কৌশল নিয়েছে। এবং কিছুক্ষণ আগে তৃণমূলের তরফ থেকে কুণাল অভিযোগ করে বলেছিলেন যে তারা চিঠি জমা দিতে গিয়েছিলেন, তাদের চিঠি নিয়ে রিসিভ করে দেওয়া হয়নি। তারা বিধানসভার অধ্যক্ষের যে সচিব, তার টেবিলে তারা চিঠি লিখে তারা যে ওখানে চিঠি জমা দিচ্ছেন তার ভিডিওগ্রাফি করে তাদের নিজেদের কাছে রেখে দিয়ে এসছেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এই চিঠিটা দেওয়ার অর্থ হলো তারা আগেভাগে তারা বিরোধী দল হিসেবে তারা চাইছে তাদের নিজেদের দিকে গোটা বিষয়টিকে বজায় রাখতে। কিন্তু যেভাবে প্রক্রিয়া এগোচ্ছে তাতে সংখ্যাতত্ত্বের আধিক্য যাদের কাছে থাকবে তারাই শেষমেশ এই বিধানসভার মধ্যে হয়তো বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলের মর্যাদা পাবে, এমনটাই মনে করছেন যারা দীর্ঘদিন ধরে বিধানসভার রীতিনীতি সম্পর্কে অভিজ্ঞ তারা। ধন্যবাদ আবির।
এতটাই ধরাশায়ী যে চেনা ছবি গেল বদলে। কিরকম চেনা ছবি? না, মমতা বন্দ্যোপাধ্যায় পথে হাঁটলে রাস্তার দুধারে প্রচুর মানুষ, রাস্তায় প্রচুর মানুষ, তাদের মধ্যে হুজ হু সেলিব্রিটিরা রয়েছেন। আজও মমতা বন্দ্যোপাধ্যায় পথে, আর পিছনের ছবি সঙ্গে 5টা চেনা মুখ রয়েছে, 5 জন চেনা মুখ সঙ্গে। এই 5 জন কারা? দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, অসীমা পাত্র। মাত্র এই 5 জন। যে দলের এতজন সাংসদ, যে দলের এতজন বিধায়ক, যে দলের 21শে জুলাই খোলে, যে দলের এতজন বিধায়ক, সেই দলের এই কজনকে দেখা গিয়েছে চেনা মুখ। এই কজন, আরো ছিলেন কয়েকজন, আরো কয়েকজন ছিলেন, এই কজন চেনা মুখ দেখা গিয়েছে। এখানেই ছিলেন আমার সহকর্মী কমলিকা। তিনি কি দেখলেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই রাস্তায় নামেন স্বাভাবিকভাবে সেখানে অসম্ভব ভিড় হয়, প্রচুর জনমানুষ যায় এবং তার থেকেও বড় তার নেতা মন্ত্রীরা, যারা তখন নেতামন্ত্রী ছিলেন সেই জামানায়, আগের জামানায় প্রচুর নেতামন্ত্রীরা সবসময় তার আশেপাশে দেখা যেতেন। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতো, কি হতো, কম্পিটিশন হতো যে জুন মালিয়া আগে যাবে, না শাইনি ঘোষ আগে যাবে, না শশী পাজা আগে যাবে, না ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ আগে যাবে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রী নেই, তিনি যখন রাস্তায় নামলেন এবং যখন দলের ভেতরে মহাভারত চলছে এবং কুরুক্ষেত্র চলছে, তখন কিন্তু শায়নী ঘোষকে দেখা গেল না, তখন কিন্তু জুন মালিয়াকে দেখা গেল না, তখন শশী পাজাকেও দেখা গেল না, তখন দেখা গেল না চন্দ্রনাথ সিনহা, যিনি বীরভূমের লিডার, তাকেও দেখা গেল না, পুলক বাবুকেও দেখা গেল না। উরুবেরিয়ার অনেকেরই ব্যক্তিগত কাজ থাকতে পারে, অনেকেরই ব্যক্তিগত সেখানে অনেক সমস্যা থাকতে পারে। এমন কি হচ্ছে যে যখন একটা বৈঠক ডাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন 80 জন বিধায়কের মধ্যে মাত্র 19 জন আসছে। এমন কি হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলো, তখনও এই যে একটা কম্পিটিশন লেগে থাকতো, নাম্বার বাড়ানোর কম্পিটিশন, যারা তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে দেখে এসছে তারা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারবে এবং সাধারণ মানুষও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামা মানে একেবারে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে থাকবেন অরূপ বিশ্বাস, ববি হাকিম আজকে ছিলেন, কল্যাণ ব্যানার্জি আজকে ছিলেন, মদন মিত্র আজকে ছিলেন অসীমা পাত্র, কিন্তু অরূপ বিশ্বাসকে দেখা গেল না। সেটা খুব বড় একটা প্রশ্ন। স্বরূপ বিশ্বাসকে দেখা গেল না, সেটা একটা খুব বড় প্রশ্ন। এবং অরূপ রায়কে দেখা গেল না হাওড়ায়, সেটা খুব বড় প্রশ্ন। তিনিও অনেক সিনিয়র লিডার। কি এমন হলো যে যাদের ঋতব্রত আর সন্দীপন সাহাকে তো বহিষ্কার করে দেওয়া হয়েছে, তারা তাদের ভাবনা নিয়ে এগোচ্ছে, কিন্তু যারা সবসময় এগিয়ে থাকতো, মুখিয়ে থাকতো, প্রথম লাইনে দাঁড়াতে পারবে কিনা, প্রথম জায়গায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটু যেতে পারবেন কিনা, যখন সেই জিনিসে কম্পিটিশন লাগতো, আজকে তারা কোথায়? এবং অবশ্যই তৃণমূল গৃহদাহ চলছে, মহাভারত চলছে এবং তৃণমূল কংগ্রেসে ভেঙে যাওয়ার সম্ভাবনা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, যে কারা থাকবে এবং কারা থাকবে না। এবং একটা যে রিভোল্ট, সেই রিভোল্টটা খুব স্পষ্টতই দলে দেখা যাচ্ছে এবং আজ চিঠি পড়ে কি কাল চিঠি পড়ে, এই একটা পরিস্থিতি। কিন্তু সেখানে এই প্রশ্নগুলো হচ্ছে যে যারা এতজন এমপি, হ্যাঁ, লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যা অনেক, তারা কোথায় গেল? এমএলএ এতজন, তারাই বা কোথায় গেল? এবং কর্পোরেশন তো তৃণমূল কংগ্রেসের হাতে, সেই সমস্ত কাউন্সিলররাই বা কোথায় গেল? এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমরা জানি যে যারা কলকাতায় আছে, অনেক জেলার নেতা কলকাতায় আছে, কিন্তু কলকাতায় থেকেও তারা কেন গেল না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। অথচ এর আগে গত 15 বছর, সেই 2011 সাল থেকে যদি আমরা 21শে জুলাইয়ের সমাবেশ দেখি, তাহলে কি দেখব? সেই পুরনো ছবি একবার দেখা যাক। 21শে জুলাই তখন প্রচুর সেলিব্রিটি, প্রচুর মানুষ। ওই দেখুন, ঠিক কদিন আগে 2025 21শে জুলাই, অনেক মুখ দেখা যাচ্ছে, অনেক চেনা মুখ। এখান থেকেই প্রশ্ন উঠছে, বাকিরা কোথায়?
ভোটের ফল বেরোনোর পর এক এক করে আমরা দেখি, এক এক করে দেখছি যে যত সময় যাচ্ছে বৈঠকে সংখ্যা কমছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল ফলতা হয়ে গিয়েছে, মমতার ধর্নায় এক ঝুড়ি লোক। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা হয়ে যেত। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি, শুনলাম 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরা, সেই দলের কোট আনকোট, যে তারা আমি তো অসুস্থ শুনেছিলাম। মনে করেছেন এরকম অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন টেলাইন কিছু চলছে না? শ্রমিক ভট্টাচার্য বলছেন মানুষই পথে বসিয়েছে। ওনার দলের মধ্যে হয়তো গণতন্ত্র নেই বলে মাত্র 12 জন এসছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে, একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। ভাঙবে, গড়বে, চলবে না, এরকম চলে। দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম যেখানে কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জন্য বিপজ্জনক। আরো মন্ত্রী তাপস রায় বলছেন অতিরিক্ত দম্ভের ফল। সাংসদ করে দেখা দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায়। কি অবস্থা, হ্যাঁ, দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই জন্য ক্ষমতায় থাকলে না দম্ভ দেখাতে নেই, অহংকার দেখাতে নেই। মমতা ব্যানার্জির অহংকারটা এবার আকাশ ছোঁয়া হয়ে গেছিল, আর দম্ভটা। আরেবার একবার বিধানসভার সামনের ছবিটা দেখাবো। কুণাল ঘোষ, মন্ত্রী তাপস রায় মুখোমুখি, কি কথা হলো? পুলিশ ঘিরে আছে, ঢুকতে দেয়নি। এবার শেষ মুহূর্তে আমরা ওয়াই চ্যানেলে কত লোক, দেখো না, চলো না, ওখানে কত লোক নিজের চোখে দেখবো। আরে উপচে যাচ্ছে, ভেতরে ধরছে না। যদি একটা মঞ্চ করতে দিত, ভালো করে একটা করা যেত। আমাদের 104 বার কিন্তু হাইকোর্টে যেতে হয়েছে মঞ্চ বাঁধার জন্য, মিছিলের জন্য, মিটিংয়ের জন্য। ওগুলো সব টেকনিক্যাল প্রবলেম ছিল, ওগুলো টেকনিক্যাল প্রবলেম ছিল। তুমি বলো, লুচি আর পটল ভাইয়াটা পাওনা রইলো। এখন একটু টেকনিক্যাল যেতে পারছি না, কিন্তু আমি যে কোনো দিন না, এখন লোকে মনে করতো তোমার সঙ্গে আমার যা রিলেশন, আমার একটা বিষয় হয়ে গেছে। মানে আমি তো একবার ওকে ভালো বলেছিলাম বলে পার্টি আমায় সাসপেন্ড করে দিয়েছিল। যাদের কথায় সাসপেন্ড করেছিল তারা অন্য জায়গায় নেচে বেড়াচ্ছে, আমি পার্টির জন্য লড়ছি। ঠিক আছে, আসি, ভালো থেকো। কলকাতা পুরসভার 118 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং, তিনি মেয়র পরিষদ নিকাশি ছিলেন, তিনি সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারক সিং, কলকাতা পুরসভায় আরো চওড়া ফাটল। মেয়র পরিষদ নিকাশি থেকে তারক সিং পদত্যাগ করেছেন, সরে দাঁড়িয়েছেন। আমার সঙ্গে সরাসরি তারক সিং এই মুহূর্তে রয়েছেন। মেয়র পরিষদ নিকাশি থেকে আপনি সরে দাঁড়ালেন, পদত্যাগ করলেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্টুডিও থেকে অতনু বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটা এমন একটা সময়, এই সময়টা কলকাতা পুরসভার কাছে খুব চ্যালেঞ্জিং একটা সময়, কারণ এটা জুন মাস, বৃষ্টি হবে কদিন পরেই, বৃষ্টিতে প্রচুর জল জমে যায়, মানুষের তো অসুবিধা হবে, সাধারণ মানুষের অসুবিধা হবে। এই সময় আপনি এই পদ থেকে সরে দাঁড়ালেন। আপনি এটা আমার চিঠিটা পড়ুন, আমি যে চিঠিটা দিয়েছি দয়া করে পড়ুন, তাহলে আপনার উত্তরটা আপনি ওখানে পেয়ে যাবেন। যদি চিঠি পড়ার পরে মনে হয় আমার কোনো ভুল আছে, আপনি বলবেন কোন কন্টেন্টসে ভুল আছে, আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দিয়ে দেবো। আপনি বলুনই না, আমরা একটু শুনি, মানে যারা শুনছেন লাইভে তারাও একটু শুনবেন।
না না, আমার চিঠিটা পড়ে শুনিয়ে দিন না আপনি। আমি চিঠিতে যেটা লিখেছি, আমার চিঠিটা আপনি পড়ে লাইভে শুনিয়ে দিন। আমি চিঠিতে দুটো লাইন আপনাকে বলে দিচ্ছি। আমি বলেছি কলকাতায় জল জমুক, আমি এটা চাই না। কাজের অ্যাটমসফিয়ার নেই, কমিশনারকে ভার্বালি বলেছিলাম, আজকে চিঠি দিয়ে বলেছি। আপনারা যদি মনে করেন, আপনাদের অথরিটি যদি চায়, আমি কলকাতা কর্পোরেশনের ড্রেনেজ ডিপার্টমেন্টের যে কোনো কাজ আমাকে করতে বললে আমি সব সময়ের জন্য তৈরি আছি করতে, বুঝতে পেরেছেন? কিন্তু আমি এখানে এসে বসে বসে চলে যাচ্ছি, কর্পোরেশনের গাড়ি ব্যবহার করছি, কর্পোরেশনের ড্রাইভার ব্যবহার করছি, কর্পোরেশনের তেল ব্যবহার করছি, আউটপুট কিছু হচ্ছে না। মনসুন মিটিং ডাকা হলো না, না মেয়র ডাকলো না আপনি ডাকলেন, কাজ কিছু করতে পারছি না। তো আমার কনসাস অ্যালাউ করছে না যে কর্পোরেশনের পাবলিকের টাকায় আমি গাড়ি চড়ে আসবো আর যাবো, কোনো আউটপুট দিতে পারবো না। অতএব এই পোস্টে আমার থাকার দরকার নেই। আপনারা যদি আমাকে চান আমি কাজ করি, আমাকে যখন ডাকবেন আমি চলে আসবো। বুঝতে পারলাম? আপনি একদম বুঝতে পেরেছি। আপনি কি এর আগে এইরকম এই অভিযোগ করেছেন? এই কথা কি আপনি আগে জানিয়েছেন যে আপনি কাজ করতে পারছেন না, আপনি এখানে বসে আছেন? হ্যাঁ, কমিশনারকে ভার্বালি বলেছিলাম, আজকে চিঠি দিলাম। সেই চিঠিতে উল্লেখও আছে, আপনি চিঠিটা পড়ুন। আপনি আগেও জানিয়েছিলেন আপনি কাজ করতে পারছেন না। কেন কাজ করতে পারছেন না? মানে কেন আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না মনে হচ্ছে আপনার? আরে এটা আমি কি করে বলবো? মনসুন মিটিংটা তো আমি ডাকি না, মেয়র ডাকে, কমিশনার ডাকে, দুজনের অথরিটি আছে, দুজনকেই বলেছি। এদিকে রুটিন কাজ তো আমি করছি, যা রোজ কাজ হচ্ছে আমার মোবাইলের মধ্যে রয়েছে। কিন্তু কর্পোরেশনের আমি খরচা করাবো আর আউটপুট দিতে পারবো না, তো লোকে আমায় গালাগালি দেবে না। আমি দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাচ্ছি না, এটা ভুল বুঝবেন না। আমার চিঠিটা পড়ুন, পড়ে মানুষকে ব্যাখ্যা করে দিন, আপনি নিজেই উত্তরটা পেয়ে যাবেন। অনেকেই বলছেন যে এই সময়টা খুব ক্রুশিয়াল সময়, এই সময় আপনি থাকাটা খুব জরুরি ছিল, আপনার খুব দরকার ছিল এই সময় কলকাতায় পুরো সময়। আরে ভাই, আমি থাকবো না কখন বললাম? আমার চিঠিতে লিখে দিয়েছি, আপনি পড়ুন না। আমি থাকবো না তো একবারও বলিনি, কিন্তু এইখানে এসে বসে থাকবো, কোনো অফিসারকে ডাকলে আসবে না, কোনো কাজ করতে পারবো না, কর্পোরেশনের তেল পোড়াবো আর বাড়ি যাব আসবো। আমি তো একটা মানুষ, আমার তো একটা আত্মসম্মান বোধ আছে। আউটপুট দিতে পারছি না, আমি এই কাজটা করবো? আমি তো চিঠিতে পরিষ্কার লিখে দিয়েছি, আপনারা আমাকে নিয়ে কাজ করতে চাইলে আই এম রেডি। এইরকম কাজ করতে পারছেন না, এরকম আরো কেউ কি সরে দাঁড়াতে চাইছেন বলে আপনার মনে হয়? আপনি জানেন? সেটা আমি কি করে বলবো? আমি আমারটা বললাম। আর কিছু বলবেন? আপনি তাহলে কাজ করতে চাইছেন, নেহাত কাজ করতে পারছেন না, তাই আপনি চিঠিতে লিখেছেন, জানিয়েছেন যে আপনি কাজ করতে এখনো ইচ্ছুক কিন্তু কাজ করতে পারছেন না। ওকে, চিঠিটা পড়ে নিন, আপনি উত্তর পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন মন্ত্রী তাপস রায়। বলছেন তাপস রায়ের একটি পোস্ট, যে পোস্টে লেখা আছে খেলা হবে, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। তাপস রায়ের এই পোস্ট যেখানে বলছেন তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। বিধানসভা স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গিয়েছে ঋতব্রত। খেলা হবে। তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটেই। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি। তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা পলিটিক্যাল নায়ক নায়িকা গায়ক গায়িকা পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে রাজ্যসভা লোকসভায় পাঠানো। তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। একটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই বহিঃপ্রকাশ ঘটছে। সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। তাহলে কি তৃণমূলের মুষল পর্ব? কেন মুষল পর্ব বলা হচ্ছে একবার দেখা যাক। প্রথমে 80 জন বিধায়কের মধ্যে থেকে যখন 6 মে বৈঠক ডাকা হলো, সেই বৈঠকে 11 জন আসেননি, 69 জন এসেছিলেন। 69 জন এসেছিলেন। তারপরের ঠিক বৈঠক 13 দিনের মাথায় 19শে মে। 19শে মের বৈঠকে দেখা গেল গড় হাজির 16 জন, মানে আরো 5 জন আসেননি। প্রথমবার 11 জন আসেনি, পরের বার 16 জন আসেনি, 64 জন এসেছিলেন। কিন্তু তার ঠিক 12 দিনের মাথায় যখন বৈঠক, সেই বৈঠকে দেখা গেল পুরো সংখ্যাটাই যেন উল্টে গেল। কোথায় হাজির হয়েছেন মাত্র 20 জন, বাকি 60 জন আসেননি বৈঠকে। এবার এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাহলে কি দলের প্রতীক হাতছাড়া হতে পারে তা তৃণমূলের? কারণ সংখ্যা তত্ত্ব বলছে সংখ্যা যার দল তার, সংখ্যা যার দল তার। তাহলে সেই সংখ্যার হিসাব কি বলছে? সংখ্যা কি বলছে দেখুন। তৃণমূলের 80 জন বিধায়ক, তার মধ্যে থেকে 2 জনকে সাসপেন্ড করেছে দল, মানে 78 জন বিধায়ক। এবার হিসেব অনুযায়ী এই নতুন কোনো দল করতে গেলে তাহলে এই 78 জন বিধায়কের মধ্যে থেকে 2/3 বিধায়ককে সরে আসতে হবে। আগেই 2 জন সরে এসেছেন, বাকি আর 50 জন। তো এই 52 জন যদি চলে আসেন তাহলে দলের প্রতীক হাতছাড়া হতে পারে। যদি 52 হয়ে যায় সংখ্যা, তাহলে তারা প্রধান বিরোধী দলের স্বীকৃতির জন্য আবেদন করতে পারে স্পিকারের কাছে চিঠি দিয়ে আবেদন করতে পারে। এবার যদি পর্যাপ্ত সংখ্যা না থাকে, মানে পর্যাপ্ত সংখ্যা যদি থাকে, তাহলে তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ হবে না, তাদের বিরোধী দলের স্বীকৃতি মিলে যেতে পারে। এবং এই বেসুরো যে 52 জন, তাদের মধ্যে থেকেই তখন বিরোধী দলনেতা হবেন। তাহলে আসল তৃণমূল কারা হবে? যাদের কাছে সংখ্যা, তাদের কাছেই দলের নাম আর দলের প্রতীক থাকবে। তৃণমূলের প্রতীক আর নাম কাদের কাছে থাকবে তা নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। কি হিসেবে? কারণ নির্বাচন কমিশনের কাছে গেলে নির্বাচন কমিশন জানতে চাইবে যে এই জনপ্রতিনিধিদের 2/3 কোন দিকে সংখ্যাগরিষ্ঠের সমর্থন, যেদিকে তারাই পাবেন জোড়াফুল প্রতীক। তাহলে কি মহারাষ্ট্র মডেল? কেন মহারাষ্ট্র মডেলের কথা বলা হচ্ছে? মহারাষ্ট্র মডেল কথা কেন বলা হচ্ছে? শিবসেনা, এনসিপি কিভাবে ভাঙন ধরেছিল? বাংলায় মহারাষ্ট্র মডেল কিনে কথা কেন বলা হচ্ছে? 4 বছর আগে মহারাষ্ট্রে কি হয়েছিল? উদ্ধব ঠাকরের সঙ্গ ছেড়ে দেন একনাথ শিন্ডে। 2/3 জনপ্রতিনিধি এবং বেশিরভাগ নেতাই শিন্ডের পাশে। এবং একনাথ শিন্ডের গোষ্ঠী তখন শিবসেনার স্বীকৃতি পায়, অর্থাৎ শিবসেনার যে প্রতীক তীর ধনুক তা চলে আসে একনাথ শিন্ডের হাতে।